ক্লাস 8-এর অধ্যায় 6 বর্গ ও বর্গমূল নিয়ে প্রথমে কিছু আলোচনা করব। বর্গ বলতে প্রথমে আমাদের ধারণার মধ্যে আসে যে জ্যামিতির মধ্যে যে বর্গ, যে জ্যামিতির যে আকৃতি, এই আকৃতি তো ঠিকই আছে। প্রথমত আমরা জ্যামিতির আকৃতিটি নিয়ে নেই। এই হলো জ্যামিতির আকৃতির বর্গ, যার মধ্যে আমরা পেয়েছি তার প্রত্যেকটা বাহু সমান। আমরা এখানে যে বর্গ নিয়ে আলোচনা করছি সেটা হলো বর্গ সংখ্যা নিয়ে, কোনো আকৃতি নিয়ে নয়। তো যাই হোক, প্রথমত আমরা বর্গ অঙ্কন করলাম। তো বর্গর ক্ষেত্রে আমরা জানি বর্গের কালি। বর্গের কালির জন্য আমাদের সূত্র কি? এই সূত্রের জন্য আমরা জানি বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু। তার মানে হলো একটি বাহুকে আরেকটি বাহু দ্বারা গুণ করলে আমরা কি পাবো? বর্গের কালি পাবো। তো বর্গ সংখ্যার মধ্যেও সেম। আমরা যদি একটি সংখ্যা লিখি, যে সংখ্যাটি হলো মনে করো 2, তাহলে এই সংখ্যাটির বর্গ কি হবে? সেম সংখ্যার গুণফল। তাহলে এই 2 যে সংখ্যা আছে, এই সংখ্যাটির বর্গ কি হবে? আমরা বর্গ চিহ্নিত করে প্রথমত লিখতে পারি 2 স্কোয়ার। এই যে স্কোয়ার, এটাকেই আমরা কি বলি? বর্গ বলি। তো এই যে 2 আছে, এই 2টার বর্গ কি হলো এখন? 2 স্কোয়ার মানে 4। তাহলে 2 যে সংখ্যা, তার বর্গ হলো 4। এভাবেই আমরা বর্গ সংখ্যা বের করব। তো সংজ্ঞা হিসেবে আমরা প্রথমত বলতে পারি যে বর্গ সংখ্যা কি। তাহলে সংজ্ঞা হলো যেসব সংখ্যাকে কোনো সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করতে পারি, সেই সংখ্যাগুলিকে বর্গ সংখ্যা বলা হয়। উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি 1 into 1 is equal to 1, 2 into 2 is equal to 4, 3 into 3 is equal to 9, 4 into 4 is equal to 16, 5 into 5 is equal to 25। তাহলে এখানে আমাদের বর্গ সংখ্যা কি? 1 হলো বর্গ সংখ্যা, 4, 9, 16, 25 এগুলো হলো বর্গ সংখ্যা। এই বর্গ সংখ্যাগুলিকেও আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। কারণ হলো এই সংখ্যাগুলোকে আমরা বর্গমূল হিসাবে লিখতে পারি। তো এখানের মধ্যে আমরা দেখছি যে 1 into 1 is equal to 1 হচ্ছে বর্গ বলতে বোঝা যায় যে সেম সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা। তো এখানে 1 into 1 is equal to 1 হচ্ছে, এখানে 2 into 2 is equal to 4 হচ্ছে, 3 into 3 is equal to 9 হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক সংখ্যাটি হলো অযুগ্ম সংখ্যা, এখানে 3 সংখ্যাটি হলো অযুগ্ম সংখ্যা, এখানে 5 সংখ্যাটি হলো অযুগ্ম সংখ্যা। তাহলে এই অযুগ্ম যে সংখ্যা, এই অযুগ্ম সংখ্যার বর্গ কি হচ্ছে? অযুগ্ম হচ্ছে। এখানে অযুগ্ম 3, তার বর্গ কি হচ্ছে? 9 অযুগ্ম হচ্ছে। এখানে 5 অযুগ্ম, তার বর্গ কি হচ্ছে? 25, তাও অযুগ্ম। তাহলে আমরা বলতে পারি অযুগ্ম সংখ্যার বর্গ একটি অযুগ্ম সংখ্যা। যেমন এখানে লিখলাম যে অযুগ্ম সংখ্যার বর্গ একটি অযুগ্ম সংখ্যা হয়। যেমন দেখেছি 1 into 1 is equal to 1, আবার 3 into 3 is equal to 9, এটাও অযুগ্ম। 5 into 5 is equal to 25, এটাও অযুগ্ম। 7 into 7 is equal to 49, এটাও অযুগ্ম। তাহলে বোঝা গেল যে অযুগ্ম সংখ্যার বর্গ একটি কি হয়? অযুগ্ম সংখ্যা হয়। আবার যুগ্ম সংখ্যার ক্ষেত্রে কি হয়? যুগ্ম সংখ্যার মধ্যে আমরা এখানে 2 দেখেছি, 2, তাহলে তার সাথে আবার 2 যদি ইন্টু করা হয় তাহলে 4 হয়। তাহলে এই 4 যে সংখ্যা, এই সংখ্যাটি হলো যুগ্ম সংখ্যা। এখানে আবার দেখেছি আমরা যে 4 into 4 is equal to কি হয়? 16 হয়। তো এখানের মধ্যে আমরা দেখছি এই সংখ্যাটি হলো যুগ্ম সংখ্যা এবং এই 16 হলো কি? যুগ্ম সংখ্যা। তাহলে বোঝা যায় যে যুগ্ম সংখ্যার যদি আমরা বর্গ বের করি তাহলে কি হবে? যুগ্ম সংখ্যা হবে। যেমন লেখা হলো যুগ্ম সংখ্যার বর্গ একটি যুগ্ম সংখ্যা। আবার দেখিয়ে দিচ্ছি যে 2 into 2 is equal to 4, এটাও যুগ্ম, এটাও যুগ্ম। আবার 4 into 4 is equal to 16, 4 যুগ্ম, এখানে 16 যুগ্ম। আবার লিখে 6 into 6 হলো 36,
6 হলো যুগ্ম, 36 হলো যুগ্ম। আবার 8 যদি লেখা হয় 8 × 8 = 64, তাহলে 8ও যুগ্ম 64ও যুগ্ম। এইভাবে যত সংখ্যা আমাদের যুগ্ম থাকবে তার বর্গ কি হবে? যুগ্ম সংখ্যা হবে, আর অযুগ্ম সংখ্যার বর্গ অযুগ্ম হবে। এখন আমরা কিভাবে বুঝব কোনো একটি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা? কোনো সময় আমরা সংখ্যা দেখলাম, এই সংখ্যা দেখলে আমরা বুঝবো কিভাবে যে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। তো প্রথম নিয়ম হলো, যদি কোনো সংখ্যার এককের অঙ্কে 2378 বা সংখ্যার শেষে বেজোড় সংখ্যক শূন্য থাকে, তবে সংখ্যাটি অবশ্য পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমরা লিখতে পারি উদাহরণ হিসাবে, যেমন 12 আছে, এই 12 তার এককের অঙ্কে কি আছে? 2 আছে। তাহলে এই 2 দেখার সাথে সাথে আমরা বুঝবো যে এই 12 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে দুইটি সংখ্যার পূরণফল হিসাবে, দুইটি সমান সংখ্যক সংখ্যার পূরণফল হিসাবে আমরা লিখতে পারি না, 12কে লিখতে পারি না, যার জন্য এটা হলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর আমরা লিখতে পারি 23, তার এককের অঙ্কে কি আছে? 3 আছে। তাহলে 3 যদি থাকে তাহলে অবশ্যই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর আমরা লিখতে পারি 37, তাহলে এককের অঙ্কে 7 আছে, যার জন্য এই 37 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন আমরা লিখতে পারি 48, এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ তার এককের অঙ্কে 8 আছে। এইভাবে আমরা আরও লিখতে পারি, মনে করো 77, তাহলে তার এককের অঙ্কে 7 আছে, তাই 77 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এভাবে আমরা আরও লিখতে পারি 63ও লিখতে পারি, 3 আছে, পূর্ণবর্গ সংখ্যা নয়। 82 লিখতে পারি, 2 আছে, পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা 10 লিখলাম, 10টিও পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ আমরা এখানে বলেছি শেষে যদি বিজোড় সংখ্যা, যদি এখানে দেওয়া আছে একটি শূন্য, যদি দুইটি শূন্য হতো তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। এখানে শূন্য একটি আছে, তাহলে একটি শূন্য থাকার জন্য একটি শূন্য মানে বিজোড় সংখ্যক শূন্য, তাহলে 10 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। এইভাবে এখানে যদি আমরা 3টি শূন্য দিয়ে দিই, তাহলে 3টি শূন্য হলো বেজোড় সংখ্যক শূন্য, তাহলে এই বেজোড় সংখ্যক শূন্য যদি থাকে তাহলে এই 1000 সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এভাবে আরও বড় বড় সংখ্যা হতে পারে, যেমন আমরা 2, 3, 8, 9, 6, যদি লাস্টে আমরা হয় 3 দিয়ে দিই তাহলে সংখ্যাটি কি? এই পুরো সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। বা তার এককের অঙ্কে যদি 7 থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে না, যদি 8ও থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে না, এখানে যদি 2 থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে না, যদি এখানে একটি শূন্য থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে না, এই সম্পূর্ণ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। বা এখানে 3টি শূন্য যদি থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখন আমরা 2 নম্বর সূত্রের মধ্যে দেখি, যদি কোনো সংখ্যার এককের অঙ্কে 1, 4, 5, 6, 9 বা সংখ্যার শেষে জোড় সংখ্যক শূন্য থাকে, তবে সংখ্যাটি অবশ্য পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন আমরা প্রথমত লিখলাম, যদি 1 থাকে তাহলে 1 সংখ্যাটি আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা, যদি 4 থাকে সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা, যদি 9 থাকে তাহলে সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা, যদি 16 থাকে তাহলে এককের অঙ্কে 6 আছে, তাহলে 6 থাকলে পূর্ণবর্গ সংখ্যা, যদি 25 থাকে তাহলে এককের অঙ্কে 5 আছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা, যদি 36 থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা, যদি 49 থাকে তাহলে এককের অঙ্কে 9 আছে, এর মানে পূর্ণবর্গ সংখ্যা। এইভাবে আমরা বলবো 64, তাহলে 4 আছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা। এভাবে 81ও বলবো, তাহলে 1 আছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা। এইভাবে আমরা 100 দিয়ে দিলাম, এখানে 2টি শূন্য আছে, এর মানে জোড় সংখ্যক শূন্য আছে। আমরা এখানে বলেছি যে জোড় সংখ্যক শূন্য, তাহলে জোড় সংখ্যক শূন্য থাকলে এই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা। এইভাবে আমরা এখানে যদি 4টি শূন্য দিয়ে দিই তাহলে হবে পূর্ণবর্গ সংখ্যা। যে এই সূত্রগুলি হলো সাধারণ সূত্র, যে সব সময় হতে হবেই এরকম কোনো কথা নয়। যেমন কিছু সংখ্যা আছে যে সংখ্যার এককের অঙ্কের মধ্যে যদি 4 থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নাও হতে পারে, যেমন 14 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না যদিও এককের অঙ্কে 4 আছে। এইভাবে আরও সংখ্যা আছে, যেমন বলতে পারি 11, এককের অঙ্কে 1 আছে, তাহলে এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা? না, পূর্ণবর্গ সংখ্যা নয়।
তো এই রূপগুলি হলো আমাদের সাধারণ রূপ, এইভাবে আমরা বলতে পারি, কিন্তু সব সময় হবেই এরকম কোনো কথা নয়। ঠিক সেইভাবে আমরা 5 দিয়ে যদি 00 দিয়ে দিই, এখানে কি আছে, যুগ্ম সংখ্যক শূন্য আছে, তাহলে এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা? না, সূত্র মতে আমরা যদি বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু বাস্তবে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে বুঝবে যে এগুলি সাধারণভাবে বলা হয়েছে। এখন আমরা ক্রমিক বেজোড় সংখ্যার সম্পর্কগুলির বিষয়ে জানব। তো সূত্র হিসাবে হলো, প্রথম এনটি ক্রমিক অযুগ্ম। ক্রমিক অযুগ্ম আমরা ক্রমিক বেজোড় সংখ্যা বলতে পারি। ক্রমিক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল n² হয়। যেমন ক্রমিক বলছে একটির পর আরেকটি, তাও আবার কি অযুগ্ম। যেমন আমরা প্রথমত ক্রমিক 1 হিসাবে ধরলাম, 1 থেকে শুরু করলাম 1, তারপর কি হবে, অযুগ্ম সংখ্যা হবে 3, তারপর অযুগ্ম সংখ্যা হবে 5, তারপর হবে 7, তারপর হবে 9। এইভাবে আমরা যদি ক্রমিক অযুগ্ম স্বাভাবিক সংখ্যা যদি লিখি, তার সঙ্গে কি যদি যোগফল হয়, এই সংখ্যাগুলির মধ্যে কি হয়, যোগ হয়, তাহলে কি হবে, তার রেজাল্টটি কি হবে, n² হবে। n মানে এখানে যতটি সংখ্যা থাকবে, এখানে যতটি সংখ্যা থাকবে তার স্কোয়ার। তাহলে এখানে কি সংখ্যা আছে, কতটি সংখ্যা আছে, 1 2 3 4 5, তাহলে 5টি সংখ্যা আমরা 5 দিয়ে দেব, আর উপরে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দেব। তাহলে 5² মানে কি লিখতে পারি আমরা, 5 × 5, তার মানে কি 25। এই সংখ্যাগুলো আমরা হাতে না গুনে বা যোগ না করেও আমরা এই সূত্র দিয়ে কি করতে পারি, ডাইরেক্টলি আমরা তার মান বের করতে পারি। এই সংখ্যাগুলিকে যদি হাতে গোনা হয়, তাহলে 1 3 হলো 4, 4 5 9, 9 7 16, 16 9 25। এভাবে আমরা যোগ না করে ডাইরেক্টলি কি দেখলাম যে এখানে কতটি সংখ্যা আছে, 5টি সংখ্যা আছে, কিন্তু এই সংখ্যাগুলি ক্রমিক অযুগ্ম হতে হবে। 1 দিয়ে তারপর 5 দিলে হবে না, 1 তারপর কি 7, এভাবে দিলে হবে না, ক্রমিক হতে হবে। 1 থেকে শুরু করে তার ক্রমিক সংখ্যা হতে হবে। তারপর আমরা লিখতে পারি যেমন 1 + 3 + 5 + 7 + 9, তারপর ক্রমিক অযুগ্ম সংখ্যা কি আছে, 11 আছে, তারপর কি 13 আছে। এখন আমরা দেখবো এখানে কতটি সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7টি সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 আছে। তাহলে আমরা এখানে 7 দিয়ে দিলাম, তার উপরে কি স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে সূত্র মানে যতটি সংখ্যা থাকবে এই সংখ্যাটি হবে এখানে দিয়ে দেব, আর তার উপরে কি আছে, স্কোয়ার, স্কোয়ার দিয়ে দেবো। এখন 7, এখানের মধ্যে আমরা এইভাবে এই সংখ্যা দুইটি স্কোয়ার আছে মানে দুইবার গুণ হিসাবে লিখবো, আর 7 7 কি হয় 49। তো এইভাবে এই সূত্রটি স্মরণ রাখবে। এইভাবে আমরা না গুণে প্রত্যক্ষভাবে না যোগ করে আমরা মান বের করতে পারি। এখন আমরা করব ত্রিভুজীয় সংখ্যা। ত্রিভুজীয় সংখ্যা কাক বলতে আমরা কি বুঝি? ত্রিভুজীয় সংখ্যা হলো কোনো সংখ্যার সমসংখ্যক বিন্দু দিয়ে ত্রিভুজ আকারে সাজাতে পারলে সংখ্যাটিকে ত্রিভুজীয় সংখ্যা বলে। যেমন আমরা এখানে আমরা কি করলাম, 2টি শূন্য, এখানে একটি শূন্য, তাহলে এই 3টি শূন্য দিয়ে একটি ত্রিভুজ বোঝা যাচ্ছে। তারপর আমরা লিখতে পারি এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে দিয়ে দিলাম 2টি, এখানে দিয়ে দিলাম 1টি, তাহলে এটাকেও আমরা একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি। এইভাবে ত্রিভুজীয় আকারে যদি সাজাতে পারি তাহলে এই সংখ্যাগুলিকে আমরা কি বলতে পারি, ত্রিভুজীয় সংখ্যা। তাহলে তার একটি সূত্র হলো, ত্রিভুজীয় সংখ্যাগুলি বের করার সূত্রটি হলো n × n + 1 / 2। তো প্রথমত আমরা ধরে নিলাম n = কি আছে, 1 হিসাবে আছে। n = যদি 1 থাকে তাহলে আমরা সূত্রের মধ্যে যদি বসাই n এর জায়গায় 1, তাহলে n এর জায়গায় 1 বসালে তো 1, তারপর আবার n এর জায়গায় 1 + 1 / 2, তাহলে কি হলো, 1 এর সাথে ইনটু হলে তো 1 হবে, 1 + 1 মানে 2, আর নিচে 2 আছে, তাহলে 2/2 কাটলে আমরা কি হবে, 1 হবে। এখন যদি আমরা n = 2 বসি, তাহলে n = 2 যদি 2 বসানি হয় তাহলে 2 × n এর জায়গায় কি হলো, 2 হলো, +1 / 2 কি হবে,
2 + 1 3, 3 2 যা হলো 6 ডিভাইডেড বাই 2, আবার যদি আমরা ক্যান্সেল করি তাহলে 3 পাবো। এভাবে যদি আমরা n = যদি 4 বসাই তাহলে কি হবে, বা n = 3 বসানি হয় তাহলে 3 এখানে 3 + 1 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে 3 + 1 4, 4 3 যা হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 = কি হবে 6, 12 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে 6 হবে। এরপর n = যদি আমরা 4 বসাই তাহলে কি হবে 4 × 4 + 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হবে 4 + 1 5, 5 4 যা 20 ডিভাইডেড বাই 2 = কি হবে 10 হবে। তাহলে আমরা বুঝতে পারি ত্রিভুজীয় সংখ্যাগুলি হলো 1 3 6 10। এখানে লিখে নিই 1 3 6 10। এইভাবে আমরা n = যদি 5 ধরি তাহলে সংখ্যা আরও বাড়বে, তাহলে n = যদি 5 ধরি 6 ধরি তাহলে এভাবে সংখ্যাগুলি ক্রমান্বয়ে বাড়তে যাবে। এখন আমরা দেখব যে এই যে ত্রিভুজীয় সংখ্যা যেগুলো আছে এই সংখ্যার যে কোনো দুইটি সংখ্যাকে যদি আমরা যোগ করি, এই দুইটি সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে এই যোগফলটি একটি কি হবে বর্গ সংখ্যা হবে। যেমন 1 + 3 কি হবে 4, তাহলে 4 হলো একটি বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা। 4 কে আমরা 2 স্কয়ার হিসাবে লিখতে পারি। এভাবে এই দুইটি সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে 6 + 10 16, 16 কে আমরা লিখতে পারি 4 স্কয়ার, তাহলে 16 সংখ্যাটি কি হবে একটি বর্গ সংখ্যা। এভাবে 3 এবং 3 + 6 যদি করি তাহলে 9 হবে, তাহলে 9 আমরা কি লিখতে পারি 3 স্কয়ার লিখতে পারি। তাহলে তার আলাদা একটি সূত্র হলো বলতে পারি যে দুইটি ক্রমিক ত্রিভুজীয় সংখ্যার যোগফল একটি বর্গ সংখ্যা। তাহলে এই হলো সূত্র, দুইটি ক্রমিক ত্রিভুজীয় সংখ্যার যোগফল হলো যুগ্ম সংখ্যা। আবার দেখিয়ে দিচ্ছি, যেমন 1 + 3, এই প্রথম দুইটিকে যদি যোগ করি তাহলে কি হবে 4 হবে, 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি। এই দুইটিকে যদি যোগ করি 3 + 6 তাহলে আমরা কি পাবো 9 পাবো, 9 হবে 3 স্কয়ার, একটি হবে পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা। তারপর কি হবে 6 + 10 = কি হবে 16, এটাকে আমরা 4 স্কয়ার লিখতে পারি। এখন আমরা দেখি বর্গমূল। তাহলে বর্গমূল বলতে আমরা কি বুঝি, বর্গের বিপরীত প্রক্রিয়া হলো বর্গমূল। যেমন একটি সংখ্যা আমরা দিয়ে দিলাম 5, 5 কে যদি আমরা কি করি বর্গ করি তাহলে বর্গ সংখ্যা কি হবে আমাদের 25। আবার বলেছে যে এই বর্গ যে সংখ্যা হয়েছে তাকে আবার কি বিপরীত প্রক্রিয়া, তাহলে এই সংখ্যাকে যদি আবার আমরা কি করি বর্গমূল করি তাহলে কি হবে 5 হবে। তাহলে এই সংখ্যাটি হলো বর্গ এবং বর্গ থেকে যে সংখ্যাটি আমরা পেয়েছি এই হলো কি বর্গমূল। তাহলে এই বর্গের চ্যাপ্টারের মোটামুটি এই আলোচনা বা এই ধারণাগুলো আমরা প্রথমত জানতে হবে, তারপর আমরা অনুশীলনীর অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারবো।